আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনেকদিন পর আপনাদের জন্য একটা নতুন ভ্লগ নিয়ে আসলাম। আমার মোবাইলে অনেকগুলো ভ্লগের ভিডিও আছে, কিন্তু আমি আলসেমির জন্য আমি কোনো ভিডিও এডিট করছি না আর আপলোডও করতে পারছি না। তাই অত্যন্ত দুঃখের সহিত এই ভ্লগটা শুরু করতে যাচ্ছি। আসলে আমি কিভাবে শুরু করব আমি নিজেই বুঝতে পারছি না, কারণ ভয়েস ওভার দিতে গিয়ে আমি নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছি। অ্যাজ আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আমি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। জাস্ট ফিউ মিনিটস টু গো টু সে গুড বাই টু মাই হোম কান্ট্রি অ্যান্ড অলসো মাই ফ্যামিলি মেম্বার্স। এরপর চাইলেও আমি তাদের মুখ দেখতে পারবো না, আমি আমার প্রিয় শহরে ঘুরে বেড়াতে পারবো না, আমি চাইলেই তারপরে আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারবো না, আমি চাইলেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে পারবো না। মানে ভাবতেই আমার খুবই কষ্ট হচ্ছে। And honestly, I have no idea how I'm gonna survive in a completely different environment. আচ্ছা, যাই হোক, আপনারা দেখলেন আমি ইমিগ্রেশন পাস করে ফেলেছি। এখন হচ্ছে কি ইউসিভি লাউঞ্জে যাব আর কিছু একটা ব্রেকফাস্ট করে নিব, কারণ আমি একদমই কিছু খাইনি। অ্যাকচুয়ালি কোনো কিছু খাওয়ার মুডেও ছিলাম না। আচ্ছা চলেন খেতে খেতে কিছু কথা বলা যাক আপনাদের সাথে। বাংলাদেশ ইমিগ্রেশন সম্পর্কে আমি অনেক কথা শুনেছি যে অনেকের অনেক কিছু নিয়ে হ্যারাস করেছে বা অনেক ঝামেলা হয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু আমার দিক থেকে বলবো যে আমার সাথে ওই রকম কিছু হয়নি। শুধু আমার পেপারস গুলো দেখলো অ্যান্ড দেন বললো আপনি একটু ওয়েট করেন। দেন সে একটু উঠে গিয়ে অন্য একজন অফিসারকে জিজ্ঞেস করে দেন ব্যাক করে আমাকে আমার পাসপোর্ট দিয়ে দিল। ও হ্যাঁ, পাসপোর্ট দেওয়ার আগে আমাকে শুধু একটা কোয়েশ্চেন করেছিল, সেটা হচ্ছে যে আপনি কি ডিপেন্ডেন্ট ভিসায় যাচ্ছেন? পরে আমি রিপ্লাই দিলাম যে হ্যাঁ আমি ডিপেন্ডেন্ট ভিসায়। দেন আমার পাসপোর্টটা সাথে সাথে দিয়ে দিল অ্যান্ড আই পাসড দ্য ইমিগ্রেশন। বাট অনেকের সাথে নাকি অনেক কোয়েশ্চেন করে, অনেক কিছু রিয়েল ডকুমেন্ট চায়। আমার কাছে আসলে ওরকম কিছু চাইনি। দ্যাটস ওয়াই আই শুড সে আলহামদুলিল্লাহ। এয়ারপোর্টের বাইরে আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, আমার ছোট বোন, আর এই দিক থেকে হচ্ছে আমার বড় বোন, আমার হাজবেন্ড, আমার দোলা ভাই, এরা সবাই খুব টেনশন করছিল যে বাংলাদেশের ইমিগ্রেশন নিয়ে কোনো ঝামেলা হয় কিনা আমার সাথে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা কোয়েশ্চেন দ্বারা আমি ইমিগ্রেশন পার করে ফেলেছিলাম। ইমিগ্রেশন অফিসারদেরকে পার করতে পারলেও আমি এখানে সিকিউরিটি অফিসারদের কাছে একটু আটকে গিয়েছিলাম। বোর্ডিং পাস চেক করার সময় আমাকে অফিসাররা বলছিল যে শেয়ার কোডটা দেখাতে, অনলাইনে তাও আবার দেখাতে বলছিল। যদিও আমার কাছে পিডিএফটা ডাউনলোড করা ছিল, তো আমি পিডিএফ এ দেখাচ্ছিলাম, কিন্তু ওনারা বলছিল যে একদম অনলাইন থেকেই দেখতে হবে। কি একটা জ্বালায় পড়ে গিয়েছিলাম। তো আমি কিউ থেকে একটু আলাদা হয়ে যখন খুঁজছিলাম, তখন তার কিছুক্ষণ পরে একজন আমাকে ডাক দিয়ে বললো আচ্ছা ঠিক আছে আপনি আসেন। পরে চেক করে আমাকে রিলিজ করে দিল। আরেক জায়গায় আটকে ছিলাম, সেটা হচ্ছে লাস্ট সিকিউরিটি চেকে। তো আমার হ্যান্ড লাগেজে ছিল একটা ব্রোন স্টিক অ্যান্ড ফেসিয়াল রেজার। এই দুইটার জন্য আমি আসলে কোথায় রেখেছিলাম আমার হ্যান্ড লাগেজে সেটাও আমার মনে পড়ছিল না। আর ওনারা বারবার বলছিল ফেসিয়াল রেজার, দেন ব্রোন স্টিক, এটা কোথায় এটা কোথায়, এরকম করছিল। আমি পরে এদিক সেদিক খুঁজছিলাম, সামহাও আমার মনে পড়েছিল যে আচ্ছা এটা এখানে রেখেছি। তারপরে বের করে দেওয়াতে ওনারা জাস্ট একটু চেক করলো, দেন আমাকে রিলিজ করে দিল। মেক শিওর আপনারা এইসব কোনো জিনিস হ্যান্ড লাগেজে নেবেন না। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আমার ডেজিগনেটেড সিটে বসে পড়েছি। ও আপনাদেরকে তো বলতে ভুলেই গিয়েছি, জি হ্যাঁ, আমি ঢাকা থেকে লন্ডন যাচ্ছি পুরো একা একা। একা একা যাওয়ার প্ল্যান একদমই ছিল না। সিচুয়েশনটাই এমন ছিল যে একা একা ফ্লাই করতে হয়েছিল। যাই হোক, আমি ট্রাই করছিলাম যে এখানে কি কি থাকে আপনাদেরকে দেখানোর। এই পাউচটার মধ্যে ছিল একটা স্লিপিং মাস্ক, একজোড়া সক্স, একজোড়া এয়ারবাড এন্ড একটা টুথপেস্ট ছোট্ট।
আমার ফ্লাইটটা আগে হচ্ছে ঢাকা থেকে সিলেটে গিয়েছিল অ্যান্ড সিলেটে ১ ঘন্টা থেকে দেন সিলেট থেকে ডাইরেক্ট লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তো এই ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় একটা ব্রেকফাস্ট দিয়েছিল অ্যান্ড সিলেটে পৌঁছানোর পর সিলেট থেকে যে আবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই সময় আরেকটা ব্রেকফাস্ট দিয়েছিল। ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় দিয়েছিল একটা বান, একটা চকলেট আর একটা পানি। আর সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে যখন রওনা হয়েছিল তখন দিয়েছিল একটা স্যান্ডউইচ আর একটা কেক, একটা কোক আর একটা পানি। খাবারের টেস্ট সম্পর্কে আমি কিছু বলতে চাই না, কারণ আপনারা সবাই জানেন কম বেশি যে ওদের খাবারের টেস্ট কেমন হয় আসলে। আর আমার কোনো ওইরকম এক্সপেকটেশনও ছিল না ওদের কাছে। সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করার প্রায় ২.৫ ঘন্টার উপরে হবে হয়তোবা। ২.৫ ঘন্টার মতো পুরো প্লেনে হচ্ছে গিয়ে লাইট অফ ছিল অ্যান্ড দেন ২.৫ ঘন্টা পরে ওরা লাঞ্চ সার্ভ করেছিল। লাঞ্চে ছিল একটা বান দিয়েছিল, দেন ওই কাপের মধ্যে দেখতে পাচ্ছেন ওইটা ছিল একটা বাটার অ্যান্ড দেন বাম পাশে দেখতে পাচ্ছেন একটা ডেজার্ট আইটেম দিয়েছিল, তারপর সালাদ ছিল, ভাতের সাথে ছিল একটা ভেজিস আর চিকেন কারি, পানির পাশাপাশি একটা 7 আপও নিয়েছিলাম আমি। আর সব খাবার দাবারের পরে ছিল টি অ্যান্ড কফি। আমি কফির থেকে টিটাই প্রেফার করি, তাই আমি টিটাই নিয়েছিলাম। এই তো খাবার দাবার, টি, কফি এগুলোর সব শেষে আবার সেই অন্ধকারের পালা, আবার সেই কখন পৌঁছাবো প্রতীক্ষা গোনার পালা। সময় যেন একদমই কাটতে চাচ্ছিল না তখন। আর আমার একটা বদ অভ্যাস হলো, জার্নিতে আমি ঘুমাতে পারি না একদমই। আমি জানি না এটা কেন হয়। আমি শর্ট জার্নি বা লং জার্নি যেটাই হোক না কেন, আমার একদমই কেন যেন ঘুম আসে না। তো কি আর করার, সামনের স্ক্রিনটা একটু এক্সপ্লোর করছিলাম আর ভাবছিলাম যে কখন পৌঁছাবো। আমার হাজব্যান্ডের সাথে এতদিন পরে দেখা, ওকে নতুন করে কিভাবে ইরিটেট করব, আমার দিলটা একটু শান্তি পাবে, এরকম আর কি প্ল্যান করছিলাম যে কিভাবে কি করব। আর টোটালি ২টা নিউ মেম্বার, একদম মানে ব্র্যান্ড নিউ বলতে পারেন। হ্যাঁ, তো এই ২টা ব্র্যান্ড নিউ মেম্বারদের সাথে আমি কিভাবে কি করব, কিভাবে ওদেরকে আবার একটু জ্বালাবো, তো এইসবই আর কি একটু ভাবনা চিন্তা করছিলাম আর কি। লাঞ্চ সার্ভ করার প্রায় ৩-৪ ঘন্টা পরে এই স্ন্যাক্সটা সার্ভ করা হয়েছিল অ্যান্ড আমি এই স্ন্যাক্সটা সম্পর্কে না বললেই না, কারণ এই চিকেনটা এত বাজে ছিল। বাম পাশেই দেখা যাচ্ছে পাকোড়াটা, পাকোড়াটা তো আমি মুখেও দিয়ে দেখতে পারিনি, আমি শুধু এখান থেকে পোটাটোটা খেয়েছিলাম অ্যান্ড চিকেনটাও একদমই খেতে পারিনি, কারণ এই চিকেনটা একদমই ওয়েল কুক হয়নি, খেতে একদমই ভালো ছিল না। পাশের পাকোড়াটা একদম নরম ছিল, মানে দেখেই কেমন মানে অরুচি চলে আসছিল। তাই আমি চিকেন আর পাকোড়া এই ২টার একটাও খাইনি। সবকিছু বাদ, ফাইনালি দ্য মোমেন্ট হ্যাড কাম। আমার দীর্ঘ ১২ ঘন্টারও বেশি লং একটা জার্নি এন্ডেড হেয়ার অ্যান্ড আই হ্যাড সেফলি ল্যান্ডেড অ্যাট লন্ডন হিথ্রো এয়ারপোর্ট। ইয়ে! প্লেন থেকে নেমে ঠান্ডার যে একটা ঝাঁকুনিটা খাইছিলাম আমি, বাবা রে বাবা! ভাগ্যিস হাতে একটা জ্যাকেট ছিল, তা না হলে অবস্থা খারাপ হয়ে যেত আমার একদম। তো এই তো আস্তে আস্তে ইমিগ্রেশন অফিসারের দিকে ধাবিত হচ্ছিলাম আমি। এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার মনে পড়লো যে আমি তখন একদমই টেন্সড ছিলাম না, একদমই চিল মুডে ছিলাম। আসলে ভিডিও করতে করতে আমার মাথাতেই ছিল না যে ইমিগ্রেশন অফিসারকে আমাকে ফেস করতে হবে। এই তো এই শটটা ছিল একদম ইমিগ্রেশন অফিসারের পিছনের শট, মানে আমি জাস্ট ইমিগ্রেশন পাস করে এই শটটা করেছিলাম। আই ওয়াজ টু হ্যাপি, কারণ আমি ঢাকাতে খুবই ভয় পাচ্ছিলাম যে আমাকে কি কোয়েশ্চেন করবে, আমি কিভাবে আনসার দিব, কি কি ডকুমেন্টস যাবে, না জানি কি করে, এরকম মানে খুব ভয়ে ছিলাম আমি। আর এখানে মানে ইমিগ্রেশন পাস করে আমার যে কি খুশি লাগছিল। কিন্তু হাসির বিষয় হচ্ছে যে আমি প্লেন থেকে নেমে একদমই টেন্সড ছিলাম না যে আমাকে কি কি কোয়েশ্চেন করতে পারে। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমাকে কোয়েশ্চেন করেছিল, আমি আসলে প্রথমে সবগুলো ডকুমেন্টস একসাথে দিয়ে দিয়েছিলাম পাসপোর্টের সাথে। তো আমাকে প্রথমেই বলল হাসতে হাসতে, ওয়াই আর দেয়ার সো মেনি ডকুমেন্টস, ইজন্ট দিস টু মাচ ফর মি। আমি পরে হাসছিলাম। পরে ডকুমেন্টস গুলো আস্তে আস্তে দেখলো, দেখে আমাকে জিজ্ঞেস করলো মাই নেম, ওয়াই ইউ কেম হিয়ার,
পরে আমি রিপ্লাই দিলাম যে আই কেম হিয়ার টু জয়েন মাই হাজব্যান্ড। পরে বলতেছে যে কি করে তোমার হাজব্যান্ড? আই রিপ্লাইড হি ইজ এ স্টুডেন্ট হিয়ার। দেন ওর ইউনিভার্সিটি, দেন প্রোগ্রাম, এগুলো সম্পর্কেও কোয়েশ্চেন করছিল। বার তুমি ঢাকাতে কি করতা, তোমাদের কি বেবি আছে কি না, এরকম অনেক কোয়েশ্চেন করেছিল। তারপরে আমি ক্লাস পড়াছিলাম, দেন আমার গ্লাসটা খুলতে বললো, আমি খুললাম। তারপরে হচ্ছে কি আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বললো, দিয়ে তারপরে বললো ওকে গো। এই তো তারপরে চলে আসলাম লাগেজ কালেকশনে। লাগেজ কালেক্ট করতে আমার অনেক সময় লেগেছিল, কারণ ঢাকায় আমি যখন বোর্ডিং করছিলাম তখন আই ওয়াজ দ্য ফার্স্ট প্যাসেঞ্জার। এই জন্য হয়তো আমার লাগেজগুলো সামনের দিকে চলে গিয়েছিল, এই জন্য লাগেজ এইখানে পেতে আর কি একটু টাইম লেগেছিল। আমি এক্সিট গেট দিয়ে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই ডানে বামে তাকাতে তাকাতেই দেখলাম যে এই মানুষগুলো ডাক দিচ্ছে, একদিক দিয়ে আপু ডাক দিচ্ছে, একদিক দিয়ে আমার জামাই ডাক দিচ্ছে, এদিকে আসো এদিকে আসো, এরকম। কি কেমন লাগছে এতদিন আমাকে ছাড়া? এই আপু বল, আমার পেয়ে কেমন লাগছে? ভাইয়া আমাদের সবার জন্য কফি নিয়ে এসেছিল, দেন আমরা সবাই মিলে কফিটা খেয়ে। এই এই সল্টু সল্টু তুমি বলো কেমন লাগছে এতদিন? আই হায় আই হায় আই হায়, পাত্তা দিল না। দাও আই জয়ফা দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রওনা হলাম বাসার উদ্দেশ্যে। আর আপনাদেরকে বলেছিলাম না যে আমি ব্র্যান্ড নিউ 2টা মেম্বারের সাথে দেখা করতে যাচ্ছি। আই হোপ আপনারা অলরেডি বুঝে গিয়েছেন ব্র্যান্ড নিউ 2জন মেম্বার কে কে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, এক হচ্ছে জুহাইফা, যে একটু আগে আমাকে ফুল দিচ্ছিল, আরেকজন হচ্ছে জুভেরিয়া, সে হচ্ছে আমার বড় বোনের কোলে ছিল। আর ওদের বড় ভাই জুন্নুরাইন, ও একদম ব্র্যান্ড নিউ না হলেও অনেকদিন পর ওর সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগছিল যে 3জন মানুষকে আমি একসাথে হাগ করতে পেরেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না আপনাদের এই ব্লগটা কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত স্টোরি স্ট্রিমের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। না হাত দিয়ে তুমি বাবাই যাও, এটা দাও আমাকে, আর হাত দিয়ে বাবাই বলো, এটা দাও আমাকে, এই যে এভাবে বলো জুহু বাবাই, জুহু সে বাবাই, এই যে লুক জুহু আই।